সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। দর্শক, আপনাদের সাথে আছি আমি হাসিব হাসান। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অতি পরিচিত দুজন মুখ। আছেন সাবেক সচিব এবং সাবেক বিএসসিসি চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আরও আছেন আমাদের সাথে এম.এস. শেকিল চৌধুরী, পরিচিত মুখ। উনি চেয়ারপারসন সেন্টার ফর এনআরবি। সেগুলো আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা আমাদের সাথে যোগ দিতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে। স্যার, আমরা এই যে আজকে এনবিআরের যে মেলাটা আজকে শেষ হচ্ছে, এই মেলা এবার অনেকেই বলছেন বা এনবিআর থেকে এখন পর্যন্ত যে তথ্য, তারা ভালো রেসপন্স পেয়েছেন এবং অর্থমন্ত্রী যেভাবে আশা করছেন বা এনবিআর যেভাবে নেক্সট ফিসক্যাল ইয়ারে যে রেভিনিউ আদায়ের যে লক্ষ্যমাত্রা, আপনার কি মনে হয় যে এখন যে দিক যেভাবে যাচ্ছে এনবিআর, তাতে কি সেই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব কিনা? দেখেন, প্রথমত হচ্ছে যে মেলা যেটা করা হচ্ছে, এটা আমি বলবো একটা ভালো উদ্যোগ। জি, ভালো উদ্যোগ মানে এক হচ্ছে মানুষ অনেকে ঝামেলাবিহীনভাবে রিটার্ন দিতে পারছে, মানুষের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি করছে এবং মানুষকে একটা সাহায্য করছে এটা রিটার্ন কীভাবে দিতে হয়। কারণ আয়করটা সম্পর্কে মানুষের একটা ভীতি আছে এবং আয়কর আইন সম্পর্কে তো একটা অজ্ঞতা আছে। সুতরাং এ ধরনের মেলা আমি মনে করি যে অত্যন্ত একটা ইতিবাচক একটা পদক্ষেপ। তবে এই মেলা দিয়ে রাজস্ব আদায় করা যাবে, এইটা কিন্তু সঠিক না। এই মেলা থেকে যে রাজস্ব আদায় হবে, এইটা অতি সামান্য একটা অর্থ। ইনফ্যাক্ট ইন্ডিভিজুয়াল অ্যাসেসি যারা ব্যক্তিগত খাতে যারা যারা রিটার্ন দেয়, তাদের যে এখানে কন্ট্রিবিউশন টু ডাইরেক্ট ট্যাক্স, সেটা কিন্তু অত্যন্ত সীমিত, এখন পর্যন্ত অত্যন্ত সীমিত। আমাদের মূল ট্যাক্সটা আসে কর্পোরেট সেক্টর থেকে এবং ডিডাকশন অ্যান্ড কালেকশন অ্যাট সোর্স, এইসব জায়গা থেকে কিন্তু মূলত আসে। এবং আমাদের আপনারা জানেন যে আমাদের করদাতার সংখ্যাও নেহায়তই কম। সেখানে এটা আমার মনে হয় একটা ভূমিকা রাখবে যে আস্তে আস্তে করদাতা বাড়বে। তবে মানুষ যে বলে যে করদাতা বাড়লেই ট্যাক্স অনেক বেড়ে যাবে, এটাও সঠিক নয়। কারণ করদাতা যা আছে, কর নেটের বাইরে যারা আছেন, এরা কিন্তু মাঝারি বা ক্ষুদ্র ধরনের ব্যক্তি শ্রেণীর লোকজন। এনারা যা কর ফাঁকি দিচ্ছেন, সেটা যদি দেনও, তো বছরে কত হবে? 10,000, 15,000, 20,000। তো এরকম 2 লাখ লোকও যদি দেয় 15,000 টাকা করে, আপনি হিসাব করে দেখেন যে বাজেটের তুলনায় এটা অত্যন্ত ক্ষুদ্র একটা অংশ। সুতরাং ট্যাক্সটা আসতে হবে সমাজের যারা আসলে বড় ধরনের ইনকাম করছে, সেটা কর্পোরেট সেক্টর হোক, ইন্ডিভিজুয়াল বড় ব্যবসায়ী হোক বা অন্যান্য সেক্টর যেটাই হোক, যেখান থেকে আসলে মোটা দাগে ফাঁকি হচ্ছে, ওই সব জায়গায় না ধরা পর্যন্ত শুধু ক্ষুদ্র ক্ষুদ্র লোকজনকে নিয়ে ট্যাক্স নেট বাড়ানো, যদিও এটা অত্যন্ত প্রয়োজনীয়, ট্যাক্সের অবশ্যই বাড়াতে হবে। আমাদের 16 কোটি লোকের মধ্যে মাত্র 10 লক্ষ লোক ট্যাক্স দেবে, এটা গ্রহণযোগ্য নয়। কিন্তু আমরা যদি আশা করি যে এটাকে 20 লাখ করলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে, ট্যাক্স ডবল হয়ে যাবে, তা নয়। সমস্যা অন্যদিকে, যে ব্যক্তি এখন ট্যাক্স ফাইলগুলো এখনও কিন্তু অনেক ঝামেলা পোহাতে হচ্ছে এবং যে লয়ারের সাহায্য নেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে যে তিনি অনেক সময় যে ট্যাক্স রিটার্ন জমা দিচ্ছেন, সেখানে কিন্তু তিনি বলছেন যে এটা আমার জানা ছিল না, এটা বোঝা যায় না, মানে হয়রানির যে একটা চিত্র, সেটি কিন্তু এখনও আছে। আবার অন্যদিকে স্যার, আপনি যদি দেখেন যে যারা ট্যাক্স ফাঁকি দিচ্ছেন, যেসব আমাদের দেশে যে বড় শিল্প গোষ্ঠী যারা আছেন, তাদের কিন্তু অধিকাংশ ট্যাক্সের আওতায় আসছে না। এক হচ্ছে যে হ্যাঁ, আমাদের ট্যাক্স, প্রথমে আমি বলেছি যে আমাদের কর মধ্যে বিশেষ করে আয়কর সম্পর্কে আমাদের একটা অজ্ঞতা আছে সাধারণভাবে। এবং এটাও সত্য যে আমরা অনেকটা আইনজীবীদের উপর নির্ভরশীল। এখন সব জায়গাতেই সব শ্রেণীতেই ভালো আইনজীবী আছেন, খারাপ আইনজীবী আছেন, ভালো লোক আছেন, খারাপ লোক আছেন, সে ধরনের সব জায়গাতেই থাকবে, এখানেও হয়তো আছেন। তবে এমন যে ছোটোখাটো করদাতা যারা আছেন, ব্যক্তি শ্রেণী করদাতা যারা আছেন, তাদের যেন কোথাও যেতে না হয়, তারা যেন এই কাজটা নিজেরাই করতে পারে, সেই শিক্ষা দেওয়ার ব্যবস্থাটা কর প্রশাসনে করা দরকার। এবং আমার মনে হয় এই যে মেলাগুলো করা হচ্ছে, সেটা কিছুটা ওইদিকে যাচ্ছে। এই ব্যাপারে যদি আরও প্রশিক্ষণ দেওয়া হয় বা আরও টেলিভিশন প্রোগ্রাম করা হয়, বিশেষ করে বা কর রিটার্ন যখন দেওয়া হবে, তার 2 মাস আগে থেকে বিভিন্ন টিভিতে যদি কিভাবে আপনারা আয়কর রিটার্নটা পূরণ করবেন,
এই ধরনের যদি প্রোগ্রাম করা হয়, আমার মনে হয় মানুষ স্বতঃপ্রণোদিত হয়ে ট্যাক্স দিতে আসবে। এবং আপনি একটা সঠিকভাবে বলেছেন, অনেকেই ট্যাক্স অফিসে যায় না হয়রানির ভয়ে, এবং এটা অমূলক কিছু না, এটা সবাই আমরা স্বীকার করি যে ওখানে বা বাংলাদেশের যে কোনো জায়গায় শুধুমাত্র আপনি আয়কর অফিসে দোষ দিলে হবে না, এটা আমাদের সামাজিকভাবে আমলাতান্ত্রিক একটা রাষ্ট্রীয়ভাবে জটিলতা। সব জায়গাতে একটা জটিলতা আছে, হয়রানি আছে। জি, শিল ভাই এই ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাচ্ছি। আমি কর সপ্তাহ চলছে এখন, এই যে আজকে শেষ হচ্ছে, এ পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী 1760 কোটি টাকার মতো সারা দেশ থেকে সংগৃহীত হয়েছে। তবে উনি যে কথাটা বলছিলেন যে আমি মনে করি যে কর ভীতি বা কর প্রশাসনের প্রতি যে ভীতি মানুষের, এটা কমাবার জন্য এটি একটি খুবই ভালো উদ্যোগ এবং মানুষকে কাছে নিয়ে যাবার একটা কথা প্রায়ই বলেন মানুষ। আমরা সাধারণ মানুষের সাথে যখন মিশি, যারা কিছু জানেন বা জানেন না, তারা প্রত্যেকেই প্রায় বলেন যে কর প্রশাসনের অফিস হচ্ছে এমন একটা জায়গা যেখানে গেলে ইট কাঠ বালু পাথর সবাই টাকা চায়। এই ভীতিটা কিন্তু কমে যাবে যখন কর মেলাতে আসবে, তখন যখন দেখবে যে ইট কাঠ বালু নেই, একটা ত্রিপল টেনে এক জায়গায় সবাই মিলে বসছে, সব কিছু ওপেন সিক্রেট, তার ভীতিটা কমে যাবে। নতুন অভিযোগ কিন্তু একটা আছে, অনেস্ট অফ সার্ভিস বলা হচ্ছে, আসলে অনেস্ট অফ সার্ভিস এই যে সার্ভারের সমস্যা হচ্ছে, তারা কিছু কিছু আজকেও আমি কথাগুলো শুনেছি টেলিভিশনে এবং অনেকে তাদের মতামতগুলো দিয়েছেন। হ্যাঁ, একবারেই আমরা সব কিছু পাবো আমরা এটা আশা করছি না, বাট আমি বলছি এই উদ্যোগটা ভালো। এই উদ্যোগের কারণে মানুষের ভীতিটা কমবে। যার কাছে গেলে ভয় পায়, ওই লোকটাকে রাস্তায় যদি দেখে এবং তার সাথে যদি সে কথা বলতে পারে, তখন তার ভীতিটা কমে যায়। আজকে উনি একটা কথাও টানলেনও, আমি একসময় যখন ঢাকা চেম্বার অফ কমার্সের সাথে দায়িত্বে ছিলাম, তখন আমি বলেছি যে বাংলাদেশে 16 কোটি মানুষ, সেখানে মাত্র 5 লক্ষ লোক ট্যাক্স দেয়, আর বাকি লোকজন কোনো ট্যাক্স দেয় না, ঘুরে বেড়ায়। দুটো কারণ, একটা হচ্ছে যে তাকে আমি উদ্বুদ্ধ করতে পারিনি ট্যাক্স দিতে, এবং সে ট্যাক্স দিলে ট্যাক্স পেয়ারের যে যে সুবিধাগুলো সে রাষ্ট্রের কাছ থেকে পাবে, সেগুলোর ব্যাপারে তার আস্থা আছে কিনা, সে আইনের শাসন পাবে কিনা, রাস্তাঘাট ঠিকঠাক মতো পাবে কিনা, স্কুল কলেজ পাবে কিনা, চিকিৎসা ব্যবস্থা তার হাতের কাছে থাকবে কিনা, এই জিনিসগুলো যখন আমরা বলতে পারবো, তখন মানুষের একটা ইনডাইরেক্ট একটা ইমপ্রেশন ডেভেলপ করবে যে আমার ছেলেটা ভালো স্কুলে যেতে পারবে আমি যদি ট্যাক্স দিই, আমার স্ত্রী অসুস্থ হলে হাসপাতালে গেলে চিকিৎসা পাবেন আমি যদি ট্যাক্স দিই। এভাবে যদি এটাকে টু ওয়ে ট্রাফিক করা যায়, তাহলে একটা। দ্বিতীয় একটা ত্রুটিপূর্ণ জিনিস আমি বহুবার বলেছি, আমি এখনও বলবো, এবং যতদিন আমার জ্ঞান আছে আমি বলে যাব, এই ট্যাক্স প্রশাসনকে কোনোভাবে রাজনৈতিক কারণে ব্যবহার করা যাবে না। তাহলে মানুষের ভীতি আসবে। যারা বড় ট্যাক্স পেয়ার, নিচের দিকে লোকজনের কিন্তু সমস্যা নাই, বড় ট্যাক্স পেয়ার আমরা যখন দেখেছি কাউকে কোনোভাবে আটকানো যাচ্ছে না, তার ট্যাক্স ফাইলটা টেনে এনে তাকে আটকায় রেখে দিল। এই যে ট্যাক্স প্রশাসনটাকে যদি একটা রাজনৈতিক বা আরেকজনকে শায়েস্তা করবার কাজে ব্যবহার করা হয়, তখন মানুষের ভীতি হবে। ট্যাক্স প্রশাসনে কোনো রকমের গাফিলতি হয়, ট্যাক্স তার গতিতে তাকে তার ব্যবস্থা করুক, নিক, কিন্তু তাকে একটা জেলে নিয়ে গেছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে কোনো ব্যবস্থা করা যাচ্ছে না, তো ঠিক আছে ট্যাক্সের ফাইল টেনে এনে দেখো তার কী হয়েছে, ওখান থেকে তারে কোনোভাবে আটকানো যায় কিনা। এই প্রবণতাটা কিন্তু ট্যাক্স প্রশাসনের জন্য ক্ষতিকর এবং ট্যাক্সের সাথে মানুষের সম্পৃক্তিতে একটা বাধা। এই জায়গাটা উদ্র করতে হবে। আর আরও একটা জিনিস আমি বলি, সরকার কিন্তু এখন সকল চাকরিজীবীদেরকে নিজস্ব ট্যাক্স প্রদানের ব্যবস্থা নিজে নিজে উদ্যোগ নিতে বলেছেন। এটি একটি ভালো উদ্যোগ। দুটো কারণ, যিনি ট্যাক্স দিতে যাবেন সেই সরকারি কর্মকর্তা, তিনি যদি যান, তার আশপাশের লোকজনও এটার ব্যাপারে অ্যাওয়্যার হবে, তিনি জানবেন, তার ছেলে তার ভাই যিনি সরকারি কর্মকর্তা নন তিনিও কিন্তু উৎসাহী হবেন, চাকরিজীবী যিনি, এবং ফিল করা। এবং ভালো একটা স্মার্ট কার্ড যদি ট্যাক্স পেয়ারকে দেওয়া হয়, এই একটা কাগজের উপরে সিল মেরে দিলেন, আপনি ওটা না দিয়ে এখানে, বরং আমি বলবো যে এনবিআর এর চেয়ারম্যানকে অনুরোধ করবো এখানে একটু খরচ করেন, মেক ইট গ্লেজি, যেন আমি একটা ক্রেডিট কার্ড যেভাবে পকেটে রাখলে আনন্দ বোধ করি, ঠিক সেভাবে আই এম এ ট্যাক্স পেয়ার, এই প্রাউডটা নেওয়ার মতো একটা ভালো স্মার্ট কার্ড যদি দেওয়া হয়, আবার আইডি নাম্বারটা দিয়ে, ট্যাক্স টিন নাম্বারটা দিয়ে আমাকে দেওয়া হলো, এইটাকে যেভাবে ওই যে ভোটার আইডির স্মার্ট করা হচ্ছে যদি করা হয়, আমি যেন প্রাউড ফিল করি ক্যারি করতে, যেটা আমি একটা ট্যাক্স পেয়ার। ভীতি কমাতে হবে। আর নতুন যারা ট্যাক্স পরিশোধ করতে যাচ্ছেন তাদেরকে অত্যন্ত জামাই আদর করা উচিত। আমি মনে করি যাই দিবে তাই কবুল করা উচিত। এই জায়গায় আসবে একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি রিপন বলছি, রাজশাহী ভার্সিটি থেকে। জি বলুন। হ্যাঁ, আমার ফারুক আহমেদ সিদ্দিকী স্যারের কাছে প্রশ্ন, এবং শাকিল স্যারকেও বললেন যে ট্যাক্স মানে দিতে হবে সবাইকে এবং ট্যাক্স আয়কর দেওয়াটা সবার জন্য জরুরি। তো আমি বলতে চাই, ওনারা গোল টিভি যখন বড় বড় পার্টির সাথে বসেন এবং বড় বড় লোকের সাথে ওনারা মিটিং করেন, তো ওনারা কি শেয়ার বাজার নিয়ে একটা কিছু বলতে পারেন না, যে আমাদের শেয়ার বাজারের যে অবস্থা বা যে চলছে পরিবেশ, এই যে আয়কর দিতে হবে, আয়কর
আমাদেরকে নিয়ম জি, বুঝতে পেরেছি যে বুঝতে দেখেন, পেরেছি স্যার, এই প্রশ্নটার উত্তরটা জানবো এবং এর সাথে স্যার ট্যাক্সের বিষয়টা আসি যে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে কিন্তু এমপ্লয়ীদের ট্যাক্স কেটে রাখা হয়, স্যালারি থেকে ট্যাক্স কেটে রাখা হয়, কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের কিন্তু এটির এখনও সেই ব্যবস্থাটা হয়নি, যদি অর্থমন্ত্রী এবার এই প্রশ্ন তুলেছেন। তো এখানে যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন থেকে ট্যাক্স কেটে রাখা হয় সেখানে কিন্তু একটা বড় রেভিনিউ সরকারের অর্জিত হতো। আমি প্রশ্নটা ঠিক মতো বুঝি নাই। প্রশ্নটা হলো স্যার, আপনারা ট্যাক্স ট্যাক্সের নিয়ে সুবিধা কথা দেয়া, বলছেন, ট্যাক্স সুবিধা নিয়ে কথা capital বলছেন, market-এ। কিন্তু ক্যাপিটাল মার্কেট নিয়ে আপনারা এই কথাটা কেন বলেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, না ক্যাপিটাল মার্কেট নিয়েও বলা হয়, এটা ক্যাপিটাল মার্কেট নিয়ে বলা হয় না, এটা কিন্তু ঠিক আমরা নয়। তো বলি, আহ, নিয়মিতই বলি। না, স্যার, এই বড় বড় ব্যক্তি বা সরকারের সাথে যখন বসেন তখন না কেন না, তাদের আমাদের কাছে তো বড় বলেন বড় কিনা? ব্যক্তি বা সরকারের সঙ্গে বসার সুযোগ খুব একটা হয় না। যেখানে বসে আমরা তো সবসময়, আমি তো বেশিরভাগ পুঁজিবাজার নিয়েই কথা বলি। হঠাৎ করে আজকে আপনাদের এখানে আয়কর নিয়ে কথা কিন্তু বলছি, বেসিক্যালি কিন্তু আপনি ট্যাক্সের লোক, হ্যাঁ, হয়তো বা এককালে ছিল, আপনি একসময়। ট্যাক্সের লোক। যে প্রশ্নগুলো উনি তুলেছেন বা আপনি তুলছেন যে সরকারি কর্মকর্তাদেরকে ট্যাক্সটা কেটে রাখা হয় না কেন, এটা অন্যদের যখন যখন ডিডাকশন অ্যাট সোর্স হয় বা ট্যাক্স উইথ হোল্ডিং হয়, আপফ্রন্ট ট্যাক্স নিয়ে নেওয়া হয়, তো সরকারি কর্মচারীদের আমার মনে হয় যেহেতু এখন তাদেরকে ট্যাক্স দিতে হবে, এখানেও একই নিয়ম করাটাই হবে বাঞ্ছনীয়। তবে এটা করলে আপনি বলছেন রেভিনিউ বাড়বে কেন? যদি সূত্রে কাটা নাও হয়, অ্যাট সোর্স যদি কাটা নাও হয়, বছর গেলে তো তাকে তাকে দিতে হচ্ছে। কিন্তু সবার তো স্যার টিন নেই। এটা বাধ্যতামূলক করতে হবে, এটা বাধ্যতামূলক করতে হবে এবং আমার মনে হয় করা আছে অলরেডি। এবং সেখানে সঠিকভাবে এটা কিন্তু এমপ্লয়ির জন্য সুবিধাজনক যে বছর শেষে একবারে 10,000 টাকা দেওয়ার চাইতে প্রতি মাসে যদি 800 টাকা করে কেটে নেয়, এটা কিন্তু যে ট্যাক্স পেয়ার তার জন্য সুবিধাজনক, সে বুঝতে পারছে না ওভাবে। হঠাৎ একবার 10,000 টাকা দিতে কিন্তু কষ্ট হয়। যাই হোক, সরকারি কর্মচারীও একটা সীমিত আয়ের লোক, যদি সে অনেস্ট হয় তাহলে তো একটা সীমিত আয়ের লোক, তার জন্য কিন্তু কর দেওয়াটা খুব সহজ না, কঠিন কাজ। তবে প্রত্যেককেই কর দেওয়া উচিত। বেসরকারি খাতে এখন সরকারি কর্মচারীদের বেতনও কিছু বেড়েছে, যদিও বেসরকারি খাতের তুলনায় এখনও তাদের বেতন কম, তারপরেও তাদের বেতন যথেষ্ট বেড়েছে, বিশেষ করে নিচের লেভেলে এবং মধ্য লেভেলে। সুতরাং ট্যাক্স তো সবাইকে দিতেই হবে, কিন্তু আমি যে প্রশ্নটা তুলেছিলাম যে আমাদের এখানে দেখতে হবে যে কোথায় লিকেজটা আসলে হচ্ছে বেশি। সবাইকে আমার মনে হয় এদেশে অন্ততপক্ষে নেক্সট 5 ইয়ার্সের মধ্যে বা 10 ইয়ার্সের মধ্যে 40 লক্ষ একটা ট্যাক্স পেয়ারের বেস গড়ে ওঠা উচিত। কিন্তু পাশাপাশি কোথায় থেকে মূল লিকেজটা হচ্ছে ইন টার্মস অফ অ্যামাউন্ট, সেটা আমাদেরকে দেখতে হবে। এটা কি খুব কঠিন কাজ? ঢাকাতে তো প্রতি রাতে বিভিন্ন হোটেলে বিভিন্ন জায়গায় যে সমস্ত পার্টি হয়, অনেক পার্টিতে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা খরচ করা হয়। এটাকে জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষে জানা খুব কঠিন যে টাকাটা কে খরচ করেছে। প্রতি রাতে একটা ওয়েডিং পার্টিতে 50 লক্ষ টাকা খরচ হচ্ছে, এটাকে জানা খুব কঠিন যে কে এই খরচটা করছে। ঢাকা শহরে খুব লাক্সারিয়াস গাড়ি 1 কোটি 2 কোটি 3 কোটি টাকার গাড়ি ঘুরে বেড়াচ্ছে, এই গাড়িগুলো কাদের, তাদের সম্বন্ধে ইনকোয়ারি করা দরকার। বা এই যে শত শত কোম্পানি আছে, এর পরিচালক কারা, বা যে ব্যাংক বা ইন্স্যুরেন্স কোম্পানি আছে, এই পরিচালকগুলো কারা, এরা কি সঠিকভাবে ট্যাক্স দিচ্ছে কিনা। শুধুমাত্র ছোটখাটো থানা লেভেলে যে কিন্তু আপনি খুব বেশি পরিকল্পনার অভাব রয়েছে। পরিকল্পনার অভাব হয়তো কিছু আছে, সদিচ্ছার অভাবও থাকতে পারে, আমি ওই জায়গাটা বলতে চাচ্ছি। এখানে রাজনৈতিক কিছু ব্যাপারও থাকতে পারে, একটা ভয় ভীতিও কর প্রশাসনে কাজ করতে পারে যে বেশি বাড়াবাড়ি করলে ফলাফল সবসময় শুভ নাও হতে পারে। এইভাবে আমাদের সামাজিক বহু সীমাবদ্ধতা আছে, প্রশাসনিক বহু সীমাবদ্ধতাও আছে। সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে সবাইকে কর দিতে হবে, সঠিক কর দিতে হবে, সে যেই শ্রেণী হোক, যত ক্ষমতাবান লোকই হোক না কেন, এই অঙ্গীকারটা রাজনৈতিকভাবে আসতে হবে। আমি এখানে একটু কন্ট্রিবিউট করতে চাই। আমি এই জায়গাটা বলতে চেয়েছিলাম, ওই কথাটা এনেছেন যে সদিচ্ছা,
যে ম্যানেজমেন্ট যারা ম্যানেজ করছেন, দেশটাকে ম্যানেজ করছেন, রাষ্ট্রটাকে যারা ম্যানেজ করছেন, যে সিস্টেমটা দ্বারা আমরা ম্যানেজ হচ্ছি, এখানে কিন্তু ত্রুটি আছে। এখানে কিন্তু ক্যাপাসিটি বিল্ডিং দরকার। আমি প্রথমে বলবো তাদের পক্ষে যারা আছেন তাদের এখানে প্রপার ট্রেনিং নাই, তাদের নলেজ নাই, তাদের কোনো রকম ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটিসগুলো নাই। এখন অনলাইনের যে ট্যাক্স পরিশোধের যে ব্যবস্থাগুলো হচ্ছে, ইটস ওয়ান্ডারফুল। প্রত্যেকটা অফিসে ইন্টারনেট কানেকশন এখন মোর অর লেস সব জায়গাগুলোতে আছে, সরকারি হোক বেসরকারি হোক। তারা চাইলেই তাদের একটা দিন বসে তার অ্যাকাউন্টস অফিসারকে নিয়ে বসে বা এক সপ্তাহ বসে তারা ট্যাক্সগুলো পরিশোধ করতে পারবেন। আমাকে একজন সরকারি কর্মকর্তা একটু আগেই জানালেন যে আমরা ট্যাক্স পরিশোধ করেছি, কিন্তু অনেক সময় অনেক জিনিস প্রপারলি জানি না। এই জানার বিষয়গুলো উনি যেটা বলছেন প্রচারণা, আমরা যেভাবে আরও বহু জিনিস প্রচার করছি, ট্যাক্স একটা দেশের প্রাণ, দেশটা পরিচালিত হয় ট্যাক্সের উপর ভিত্তি করে। ট্যাক্সের ফাঁকি দেওয়ার যে বিষয়গুলো আছে, এটার জায়গায় দুটো জিনিস আছে। একটা হচ্ছে যে অনেকে কিন্তু ফাঁকি দিচ্ছেন, যারা ফাঁকি দিচ্ছে না যাদেরকে দিচ্ছেন দুজনেই জানেন, জেনে কিন্তু কাজটা হচ্ছে না, এটাকে ফাঁকিটা বন্ধ করা হচ্ছে না। সেখানে কিন্তু প্রভাব আছে, দু রকমের প্রভাব কাজ করে। একটা হচ্ছে রাজনৈতিক প্রভাব, একটা হচ্ছে প্রশাসনিক প্রভাব। এই দুটো প্রভাব কিন্তু সমাজটাকে পরিচালিত করে, এর বাইরে আমরা যেতে পারি না, আমাদের সুযোগও নেই। সুতরাং আমরা আর্থিক প্রভাবটাও এখন কাজ করে। আর্থিক প্রভাব তো প্রশাসন বা রাজনৈতিক প্রভাবগুলোকে প্রভাবে ব্যবহার করতে হলে পিছনে রসদ লাগে। এই রসদটা হলে যে আর্থিক যে যোগ, এই আর্থিক যোগ। না, ওখানে একটা ইম্পর্টেন্ট আই এম অ্যালাউড টু অ্যাড, যে ওইখানে আরেকটা সমস্যা আছে যেটা আমরা বাদ দিলে চলবে না। সেটা হচ্ছে কর বিভাগে বা অন্যান্য বাংলাদেশের প্রায় সব বিভাগেই যে দুর্নীতি আছে, আমি ওই জায়গাতে আসছি। এই দুর্নীতি মুক্ত করতে না পারেন তাহলে আপনি বড় বড় ফাঁকিবাজ যারা আছেন তাদেরকে ধরতে পারবেন না। এবং উনি যে কথাটা বলছেন, আমি দুর্নীতির কথাটা এই জায়গায় আসবো না, আমি দুর্নীতিতে ছেড়ে যাই না, এক মিনিট আমি দুর্নীতিতে ছেড়ে যাই এই জন্য যে দুর্নীতি যদি আমি একেবারে চূড়ান্তভাবে যদি আমার একটা দৃষ্টিভঙ্গি পরিষ্কার না দেয়, সদিচ্ছার যে কথাটা বলছি, সদিচ্ছা মানে হচ্ছে যে আমি দুর্নীতিটা রোধ করতে আমার সর্বাত্মক প্রয়াস থাকতে হবে। এটা ঘোষণা দেওয়ার দরকার নাই তো, বিল্ট ইন সিস্টেম আছে, ওটা ওয়ার্ক করবে, এটাকে টেলিফোন করে বন্ধ করা যাবে না। এই দুর্নীতির ব্যাপারে যদি এটা যায়, কর প্রশাসনেও আছে, প্রশাসনের সাথে সংশ্লিষ্ট করদাতাদের মধ্যেও আছে, সুবিধা দুই পক্ষেই নিচ্ছে। পুঁজিবাজারের দিকে আসতে চাই, যে পুঁজিবাজারের গত 2 দিনের আচরণ খুব ভালো, আজকে বিশেষ করে লেনদেন খুব ভালো হচ্ছে। তো আমরা একটু অন্যদিকে যেতে চাই, যেটা হচ্ছে আর্থিক প্রতিবেদন। আমরা গত কয়েকদিন ধরে এটি আলোচনা করছি যে আর্থিক প্রতিবেদনে যে অনিয়ম, সেটি আগের চেয়ে এখন অনেক পরিমাণে বেড়েছে এবং এখানে ফায়দাটা লুটে নিচ্ছেন উদ্যোক্তারা, আর আলটিমেটলি ক্ষতিগ্রস্ত এই সাধারণ বিনিয়োগকারীরা হচ্ছেন। একদিকে বাজার খারাপ, অন্যদিকে যে যখন উদ্যোক্তারা শেয়ার বিক্রি করবেন তখন ইপিএস ভালো দিচ্ছেন, আবার যখন শেয়ার তারা কিনবেন তখন দেখা যাচ্ছে ইপিএস খারাপ হচ্ছে, এবং এটি মানে অহরহ হচ্ছে। এর কোনো সমাধান পাচ্ছেন না বিনিয়োগকারীরা। এবং এটি যারা 2 স্টক এক্সচেঞ্জ আছেন তাদের সাথে আমি কথা বলেছি ব্যক্তিগতভাবে, তারাও কিন্তু এটি স্বীকার করছেন, কিন্তু কোনো পদক্ষেপ দেখছি না। আর্থিক প্রতিবেদন আগের চাইতে অবনতি হয়েছে বলছেন, এটা অবনতি হয়েছে, এটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট লিস্টেড কোম্পানিগুলোর। হ্যাঁ, সেটাই আমি বলছি। তো আমরা এখানে লিস্টেড কোম্পানি সম্পর্কে কথা বলছি। তো এটা কিভাবে জানা গেল যে অবনতি ঘটেছে? আমি জানি না, কারণ এগুলো সবই তো অডিটেড অ্যাকাউন্টস। স্যার, আনঅডিটেড গুলোতে বেশি হচ্ছে, যে কোয়ার্টারলি যেগুলো দেওয়া হচ্ছে। মানে কোয়ার্টারলি যেগুলো হচ্ছে সেগুলো হয়তো সাময়িকভাবে দাম কমানোর জন্য, দাম কমিয়ে কেনার জন্য, বা সাময়িকভাবে দাম বৃদ্ধি করে দাম বাড়িয়ে বিক্রি করার জন্য হতে পারে, এটা হতে পারে। তবে এখানে তো যারা এক্সচেঞ্জ আছেন তাদের দৃষ্টি রাখা উচিত, এসএসসির বিশেষভাবে দৃষ্টি রাখা উচিত যে কোয়ার্টারলি যে রিটার্নগুলো আসছে, এইটার সঙ্গে যারা পরিচালক মণ্ডলী আছেন বা ইনফ্লুয়েন্সিয়াল লোকজন আছেন, বাজার ম্যানিপুলেটর আছেন, তাদের সঙ্গে এই বাড়া কমার কোনো সম্পর্ক আদৌ আছে কিনা, সেটা তো খুবই সহজে বের করা যায়। হ্যাঁ, হঠাৎ বের করা যায়, কিন্তু অস্বাভাবিকভাবে বাড়লো, তার আগে দেখা যাচ্ছে লেনদেনও খুব বেশি, দামও বাড়ছে, তাহলে ওই তাদেরকে ধরা উচিত। কারণ এমন ব্যবসায় কিন্তু ওঠানামা হতে পারে। এই 3 মাসে আমার ব্যবসাটা অত ভালো যায়নি, এই পিএস কমতে পারে, পরের 3 মাসে আবার ভালো হতে পারে। বিশেষ করে কিছু কিছু ব্যবসা আছে সিজনাল ব্যবসা, সেই সিজনে কিন্তু ব্যবসাটা ভালো হবে। আবার কিছু কিছু সিজনাল নয়, আবার কিছুটা হয়তো ম্যানিপুলেটেড হতে পারে, যে আমি ইচ্ছা করে করছি এটা। স্যার, আপনি একটা ট্যানারি কোম্পানি, যেটি হচ্ছে মানে লিস্টেড কোম্পানি, জুতো বিক্রি করে তারা, যে আপনি যদি বাটার সাথে কম্পেয়ার করেন, তার ঢাকায় সব শোরুম আছে, বড় বড় শোরুম, এবং বাটার
যে দাম হয়তো ওইটার দাম অনেক ক্ষেত্রে বেশি, কিন্তু আর ইপিএস তো মাইনাস দেখাচ্ছে, প্রায় বেশিরভাগ কোয়ার্টারই মাইনাস দেখাচ্ছে। না আমি এটা জানি না কোন কোম্পানি দেখাচ্ছে, But যাই হোক। তবে কথা হলো যদি সত্যিই মাইনাস হয়, তো বড় বড় শোরুম থাকলে যে মাইনাস হবে না এমন কোনো কথা নেই। এখানে আমাকে তাহলে ধরতে হবে এটা কি ফাইনালি মাইনাস চলে যাচ্ছে না কোয়ার্টারলি। স্যার অস্বাভাবিক হচ্ছে, অডিটেড অ্যাকাউন্টে কি তাই? অডিটেড ইপিএস মোটামুটি থাকছে, মানে ত্রৈমাসিক। হ্যাঁ। তাহলে এটা প্রপারলি ইনভেস্টিগেশন করা উচিত যে এটাকে ইচ্ছা করে ওঠানামা করে এখানে মুনাফা ওঠার চেষ্টা করছে কিনা, এবং এটা তো উইদিন দি লিমিট এবং ওয়ান অফ দ্য ডিউটিস অফ এসিসি। এরকম অনেক কোম্পানি আছে যেগুলো যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সারা বছরই তাদের না, ডিমান্ড থাকে, যারা এটা এক করছে কোয়ার্টারে 5 টাকা, অন্য কোয়ার্টারে 25 পয়সা ইপিএস। না এখন এটা তো হতে পারে, এখন এটা হতে পারে। সে ট্যানারি কিন্তু একটা সিজন আছে, এটা সিজনাল একটা ব্যাপার আছে। সেরকম জুতোর হয়তো থাকতে পারে, আমার মনে হয় জুতোর কিছু কিছু একটা সিজনাল থাকতে পারে, বা একটা ইঞ্জিনিয়ারিং একটা পার্টিকুলার ইঞ্জিনিয়ারিং কমোডিটির একটা পার্টিকুলার সিজনে হয়তো ডিমান্ড বেড়ে যায়, হয়তো অন্য সিজনে তাকে ফাইল আপ করতে হয়। টার্নওভারও কমে যাবে, টার্নওভার থাকছে না। কিন্তু মানে এখানে স্যার আমি বলছি যে এই সব কিছু দেখার পরে যদি দেখা যায় যে এটা কোনো অসৎ উদ্দেশ্যে, আমি প্রথমে ধরে নেবো কেন এটা অসৎ উদ্দেশ্যে, এটা এখানে আমার আপত্তি। আমি দেখব, আমি পরীক্ষা করব, আমি অডিট করব, আমি ভালোভাবে দেখব, দেখে যদি মনে করি যে না আমি প্রমাণ করতে পেরেছি যে এটা কোনো একটা অসৎ উদ্দেশ্যে করা হচ্ছে, তাহলে অবশ্যই দ্যাট কোম্পানি শুড বি টেকেন টু ট্রাস্ট। আমি একটু এড করতে চাই যে কোনো একটি কোম্পানি তার হঠাৎ করে কোনো এক কোয়ার্টারে ইপিএস দেখালো 2 টাকা 52 পয়সা, তারপরে তার দেখা গেল এক পরিচালক শেয়ার বিক্রি করছেন পরের কোয়ার্টারে 50 পয়সা। আমি এবং ওই কোম্পানির যারা ওই কোম্পানির প্রোডাক্টের এত ডিমান্ড যে তারা প্রোডাক্ট দিতে পারছে না, টাকা জমা দিয়ে রাখছে, দিতে পারছে না। এক্ষেত্রে ইমিডিয়েটলি এসএসসি ওই অ্যাকাউন্টটা খুব ভালোভাবে পরীক্ষা করা উচিত। আমি আপনি অনেক উদাহরণ আছে, আপনিও জানেন, কিন্তু কোনো তদন্ত কোনো প্রশ্নই করা হচ্ছে না। আমি এই জায়গাটাতে আসছি, যেমন আনঅডিটেডের একটা অ্যাডভান্টেজ নিচ্ছে, যে 3 মাসে যেটা অডিট করছে না এটা দিয়ে দিল, একটা হিসাব বের করে দিয়ে হয়তো প্রয়োজন হয়েছে কেনার দাম কমিয়ে দিল, প্রয়োজন হয়েছে বেচার দাম বাড়িয়ে দিল, এই জায়গাটাতে করছে। আমার মনে হয় এই যে কথা উনিও বলেন, উনি এসিসিতে চেয়ারম্যানও ছিলেন, উনার অভিজ্ঞতা থেকেই উনি বলেছেন। আমি একজন সাধারণ মানুষ হিসাবে দৃষ্টিভঙ্গি থেকে বলছি, সাধারণ মানুষকে এই যে কোয়ার্টারলি ব্যবসাটা ভালো হচ্ছে বা একজনের খারাপ হচ্ছে, সাধারণ মানুষকে প্রতারণা করবার একটা বড় হাতিয়ার হচ্ছে আনঅডিটেড এই অ্যাকাউন্টসগুলো। এখানে যে জায়গাটা করা দরকার আমি মনে করি, বার্ডস আই ভিউতে উপর থেকে যেটা আমরা ফিল করি, ভিতরে যেহেতু যেতে পারছি না, আমি সেই অথরিটিতে নেই, আমি বলতে পারি যে ওখানে আনঅডিটেড অ্যাকাউন্টসের একটা জবাবদিহিতা থাকতে হবে। জবাবদিহিতা কীভাবে? সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে এই জিনিসগুলো যাচ্ছে, আরও যে রেগুলার অথরিটি আছে, ইন্ডিপেন্ডেন্ট অডিটিং একটা সিস্টেমও ডেভেলপ হয়েছে বাংলাদেশে। কোনো জায়গায় গিয়ে যদি এখানে কোনো রকমের উইন্ডো ড্রেসিংয়ের কোনো রকমের সুযোগ রেখেছেন বা করেছেন উদ্যোক্তাদের মধ্যে করবার সুযোগ, আমি নিজেও একজন ব্যবসায়ী, আমিও লাভ বেশি মুনাফা করবার জন্য চেষ্টা করতে পারি, আমি যেন আরেকজনের স্বার্থের হানি ঘটিয়ে নিজের স্বার্থটা যেন বড় করে না দেখি, সেই জায়গাটার জন্যই জবাবদিহিতা, সেই জন্য রাষ্ট্র ব্যবস্থা, সেজন্যই ম্যানেজারিয়াল সিস্টেমগুলো তৈরি হয়েছে। আমাদের এই প্রতিষ্ঠানগুলো, ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবসময় একটা দুর্বল মানসিকতা কাজ করে, ওরা কোনো অ্যাকশনে যেতে চায় না, আর যখন অ্যাকশনে যায় যেটি হয়তো ন্যায্য হয় না, ন্যায্য অ্যাকশনের ব্যাপারে অত্যন্ত বলিষ্ঠ একটা মানসিকতা নিয়ে উনি বিএসসিসির চেয়ারম্যান ছিলেন। আমি সেই কারণে ওনার সামনেই বলছি, ওনারা যখন ছিলেন আমার তখনকার সময় আমার মনে আছে, হারুন সাহেব যখন ছিলেন তখনও আমি গিয়েছি এক সময়, কিন্তু আমি একটা স্টক এক্সচেঞ্জ করবার জন্য আবেদনও করেছিলাম চিটাগংয়ের আগে, যাই হোক এটা হয়ে ওঠে নাই। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে ম্যানেজমেন্টে যারা আছেন তাদের বলিষ্ঠতা যদি না থাকে, তিনি যদি হুজুর হুজুর করতে থাকেন, তাহলে কিন্তু টেলিফোনে উনি ঘাবড়ায় যাবেন। এইসব লোকজনকে মসজিদ মন্দিরে এইরকম গুরুত্বপূর্ণ না জায়গায় দিয়ে কালচারাল সমিতিগুলোতে পাঠানো উচিত। এইসব ফিনান্সিয়াল অর্গানাইজেশনগুলোর রেগুলেশনে যারা আছেন, যারা আর্থিক বিষয়গুলোর রেগুলেশনে আছেন, যারা ল এনফোর্সমেন্টের রেগুলেশনে আছেন, এই জায়গায় স্ট্রং পার্সোনালিটি এবং সৎ মানুষকে যদি দেওয়া যায়, এই যে আনঅডিটেড অ্যাকাউন্টস বার করে দিয়ে গরিব মানুষের টাকা লুট করার যে বুদ্ধি যারা করে বা যারা কিনতে চায়, মানুষকে দিয়ে ঠকাতে চায়, এদেরকে এই প্রতারণা থেকে রোধ করবার জন্য ইমিডিয়েট অ্যাকশন,
শেয়ার মার্কেটকে বলা হয় পালস মার্কেট। আরেকটা জিনিস হলো সেকেন্ডে সেকেন্ডে উঠছে নামছে। এই পালস মার্কেটে আপনি যদি এরকম করেন আর 3 দিন পরে তদন্ত কমিটি করলাম আর 5 দিন পরে রিপোর্ট দিলাম আর 7 দিন পরে এটা বের হলো না, 3 দিন পরে না, এখানে হয় ঘটনা ঘটার পরে তদন্ত তো ঘটনা মানে ঘটার একদম শেষ পর্যায়ে। কিন্তু সার্ভিলেন্স তখন। কিন্তু এখন কিন্তু ক্যাপাসিটি আপনার ওই যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলি আর 2 স্টক এক্সচেঞ্জের বলি, যদি বলি ক্যাপাসিটিতে দুর্বলতা আছে, আমরা কিন্তু এখন আর বেশি মানবো না, কারণ অনেক রকমের মডার্নাইজেশন তাদের হয়েছে, তারা ডিজিটাল ওয়াচিং সিস্টেমগুলো হয়েছে এবং ঘরে বসে আপনার ব্রোকারেজ হাউসে যাওয়ার দরকার নেই, ঘরে বসে কিন্তু ট্রানজ্যাকশন দেখবার মতো এখন তাদের ফেসিলিটিসগুলো হাতের কাছে আছে। এই জায়গাটাতে কনসেন্ট্রেশন দেওয়া দরকার। ক্যাপাসিটি বিল্ডিংয়ের কথা আমি সব জায়গাতে বলি, এখানেও যদি কোনো দুর্বলতা থাকে, এখানেও যদি মানুষজন কম থাকে, আমি মনে করি এটা দিলে সুবিধা হবে কি, গোটা অর্থনীতিতে স্থিরতা আনবার জন্য এই ব্যবস্থাপনাটা কাজে লাগবে। বিশ্বব্যাপী বলা হয় অর্থনীতির দর্পণ হচ্ছে শেয়ার বাজার। আমাদের এখানে দর্পণ কিছু নাই, আমার সুবিধা মতো আমি এটা ব্যবহার করব। এই জায়গা থেকে বের করতে হলে সাধারণ মানুষকে আজকে ছোট বিনিয়োগকারীর বিনিয়োগের পথটা কোথায়? বাংলাদেশের এখন যে ইকোনমির যে সাইজ হয়েছে, আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে বড় বড় বাজেট দিয়ে বড় বড় মেগা প্রজেক্ট করছেন, এগুলোতে তো কোনো ছাপোষা মানুষ কোনোদিন যোগদান করতে পারবে না, তার অংশগ্রহণের কোনো সুযোগ নাই। একমাত্র সুযোগ হচ্ছে এরা যখন ক্যাপিটাল মার্কেট থেকে ফান্ড নেবে, সেখানে সে ফান্ডটা এখান থেকে তোলার চেষ্টা করবে, ওখানে সে একটা অংশগ্রহণ করবে। এই ছোট বিনিয়োগ বা স্মল সেভার্সদের জন্য একটা ভালো জায়গা পরিবেশ হওয়া উচিত ক্যাপিটাল মার্কেট, এবং এখানে সে বিনিয়োগ করে যেন সর্বশান্ত না হয় তার ব্যবস্থা রাখার জন্য রেগুলেশনসের কিন্তু মাথা এবং বুদ্ধি বিবেচনা কোমরের জোর, এই সবগুলো জিনিস না থাকলে এদেরকে অন্য জায়গায় পাঠিয়ে দুয়াদুরুদের ব্যবস্থার জন্য করে। স্যার, এই যে কোয়ার্টারলি যে রিপোর্টগুলো দেয়া হয়, এর উপরে ভিত্তি করেই কিন্তু এই যে মার্জিন ঋণটা পায়। দেখা যাচ্ছে যে হঠাৎ করে কোনো অস্বাভাবিক ইপিএস দিয়ে দিল, তার মার্জিন ঋণ নিয়ে আছে, সে এখন ওই যে P40 বেশি চলে যাচ্ছে, সে আর এটা কেনা বেচাই করতে পারছে না, কারণ বিক্রি করলে দেখা যাচ্ছে যে আর ওই শেয়ার আর কিনতে পারবে না। মানে এই যে সমস্যাগুলো পড়ে, আবার মার্জিন ঋণের যে এই 40p হলেই দেয়া যাবে, 40pর বাইরে হলে দেয়া যাবে না, আবার সবাইকে মার্জিন ঋণ দিতে হবে, এই বিষয়টা তো স্যার অনেকেই বলছেন যে এই বিষয়টা আসলে এখন ঠিক না। আপনি মানে সবাই মার্জিন ঋণ পাবে, আবার কেউ ভালো বিজনেস করছে, কেউ খারাপ বিজনেস করছে, কেউ লোকসান করছে, আপনি কাকে ঋণ দিবেন সেটা তো সম্পূর্ণ এই প্রতিষ্ঠানের উপরই থাকা উচিত। আমার মনে হয় একেবারেই তাই, যে এসব ব্যাপারে খুব বেশি কড়াকড়ি এসিসি দ্বারা করা একেবারেই উচিত না। একেবারে সেট রুল করা বোধহয় উচিত। যারা লোনটা দিচ্ছেন তারা নিজ দায়িত্বে দেবেন, এবং যদি লস হয় তাদের হবে। এই জন্য এই যে 2010 সালে কি হয়েছে, তারা 1:2, 1:3 মার্জিন লোন দিয়ে দিয়েছে, দে হ্যাভ বার্ন দেয়ার ফিঙ্গার। তারা এখন বুঝতে পারছে যে কি ভুলটা তারা করেছে, এখন অচল হয়ে গেছে বাজার। শুধু তারা না, বাজারকেও অচল করে ফেলেছে। এখন আমার মনে হয় এখান থেকে তারা একটা শিক্ষা লাভ করা উচিত অ্যাটলিস্ট, যে মার্জিন লোন দেওয়ার সময় সাবধানে দিতে হবে আমার, যাতে করে এখান থেকে রিস্কটা কম হয়। রিস্ক ম্যানেজমেন্ট তাদেরকেই করতে হবে, এবং এটা তাদের নিজের স্বার্থেই করতে হবে। এই কালচারটা অবশ্যই গড়ে ওঠা উচিত না যে আমি মার্জিন লোন দিলাম, আমার লস হয়ে গেল, এটা সরকারের দোষ। বা ইভেন আমি ইনভেস্ট করলাম, আমার লস হয়ে গেল, এটা এসএসসির দোষ। এখানে প্রত্যেকে যে মার্জিন লোন দেবে নিজ দায়িত্বে দিতে হবে, যে ইনভেস্ট করবে সেই বিনিয়োগকারীও নিজ দায়িত্বে ইনভেস্ট করবেন। এই কালচারটা আমার মনে হয় গড়ে ওঠা দরকার। শুধু এর দোষ ওর দোষ স্যার, এখানে এটা বলা মার্জিন উচিত ঋণের না। ব্যাপারটা যদি এখন সবাই একটা মানে 0.5 ঋণ পাচ্ছেন, এইটা এই যে বেঁধে দেয়া, এই বেঁধে দেওয়াটাই মানে আপত্তি তুলছেন অনেকেই, যে যে প্রতিষ্ঠান ঋণ দিবেন সে তার ক্লায়েন্ট বিবেচনা করে ঋণ দিবেন এবং ঝুঁকিটা সম্পূর্ণ তার। না, তাহলে 2010-এ কি হয়েছে? থিওরিটিক্যালি ঠিকই আছে, বর্তমান যে বাজারটা যেরকম আছে তাতে হয়তো ঠিকই আছে, কিন্তু বাজার যখন বাড়তে শুরু করবে, ইররেসপন্সিবলি বাড়তে শুরু করবে, তখন এই মার্জিন লোনরাও তারা ইররেসপন্সিবলি বাড়াতে থাকে। সমস্যাটা এইখানে, তারা যদি 2010 সালে দায়িত্বশীল ব্যবহার করত, তাহলে এই প্রশ্নটা আসতো না। তারা দায়িত্বশীল ব্যবহার করে নাই, না করার ফলে বাজার বাড়তে থাকছে, বিভিন্ন জায়গা থেকে টাকা এসে ঢুকেছে, তার মধ্যে মার্জিন লোন আসছে, এবং ব্যাংক থেকে ইচ্ছা মতো তাদের সাবসিডিয়ারিকে টাকা দিয়েছে, সেখান থেকে আলটিমেটলি মার্জিনটা কোথা থেকে আসছে? আলটিমেটলি ব্যাংক থেকে আসছে।
জি। তো এই যে ঘটনাগুলো ঘটেছে, এখান থেকে ন্যাচারালি যারা রেগুলেটর তারা একটু সাবধান হয়ে গেছে, যে এদেরকে আনরেগুলেটেড একটা ক্ষমতা দিলে এটা মিসইউজ হতে পারে। এখান থেকেই তো শুরু, আদারওয়াইজ তো এটার কোনো দরকার নেই। তো আমার মনে হয় যে বর্তমান যে বাজার, যে বাজারের ওই ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা এখন আমার মনে হয় কোনো অবকাশ নেই হওয়ার। এই বাজারে ওই ধরনের নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা আমার মনে হয় তেমনটি নাই। আমি এই জায়গাতে মার্জিন লোনের ব্যাপারে প্রথমে একটা বেসিক জিনিস আমি বলি। আমি বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছেন তাদের অবগতির জন্য বলবো। অনেকে মনে করেন কি পিছনে আমার অনেক ঘাটতি হয়েছে, এখন লোন টোন নিয়ে যদি কিছু অ্যাডজাস্ট করে প্রাইসটাকে যদি একটু অ্যাভারেজ করে নিয়ে আসতে পারি, লোন গ্রহণ করে। ক্যাপিটাল মার্কেটিং কিন্তু বেসিক্যালি স্মল ট্রেডারদের জন্য মার্জিন লোন বা লোন নিয়ে বিনিয়োগ করা কিন্তু সবসময় ঝুঁকিপূর্ণ। ক্যাপিটাল মার্কেটে কিন্তু বেসিক্যালি টাকাটা যাবে, আমার একটা উদ্বৃত্ত আছে তার একটা অংশ আমি এখানে বিনিয়োগ করব, বিনিয়োগের একটা যেহেতু ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টররা কিন্তু কনস্ট্যান্ট বিনিয়োগকারী হিসাবে প্রত্যেক দিন একজন উদ্যোক্তার মতো সে তার তদারকিটা করতে পারে না, করার সুযোগ নেই, কারণ তার মেশিন ফ্যাক্টরি, তার প্রোডাকশন, তার সাপ্লাই, এই সব জিনিস তার দেখভাল করবার জায়গা নাই, সে শুধু একটা জায়গাতে করে। নর্মালি এটা হওয়া উচিত যে আমার যতটুকু সঞ্চয় আছে তার মধ্য থেকে উদ্বৃত্তটা দৈনন্দিন খরচের জিনিসটা হাতে রেখে তারপরে এটাই বিনিয়োগ হবে। তার সাথে একটা ফান্ড মাঝে মাঝে ম্যাচিং হয় যেটা মার্জিন লোন হয়ে আসে। আমাদের দেখেছি আমরা গত এই যে কথাটা উনিও বললেন যে শেষের দিকে একদম। 2010-এ যে জিনিসটা হয়েছে, এই সুযোগটা গ্রহণ করে মানুষের চাপে, গ্রহীতার চাপে, দাতার চাপে, দুদিক থেকে এত এত ফুলে ফেপে উঠেছে, মার্কেটটা কলাপস করেছে। সুতরাং লোনের প্রবণতা, লোন যারা নিয়েছেন তারা কিন্তু শেয়ারটা ধরেও রাখতে পারে নাই, তার তো লোন বাড়ছিল, কিন্তু তার যদি উদ্বৃত্ত সঞ্চয় থেকেই তিনি করতেন, আজকে অনেকে কিন্তু এরকম বিপদে পড়তেন না। সুতরাং মার্জিন লোনের ব্যাপারে এটা ডেফিনেটলি দাতা গ্রহীতার সুবিধা অনুযায়ী হওয়া উচিত, নিজেদের রিস্কে হওয়া উচিত, কিন্তু সামগ্রিকভাবে পরিস্থিতি যখন বেসামাল হয় তখন পুরো সমাজকে এটা ক্ষতিগ্রস্ত করে, ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করে, যে কারণে এই জায়গাটাতে তদারকিটা থাকা উচিত, বাট এটা যেন যৌক্তিক হয়। জি, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এখানেই শেষ করছি। আগামীকালকে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।